হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার শো দ্য নেক্সট জেন শো। সঙ্গে আছি আমি ডালিয়া। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সে সকল অসামান্য সফল ব্যক্তিদের যারা সফলতা অর্জন করেছেন নিজ যোগ্যতায় এবং নিজ প্রচেষ্টায়। আমরা ওনাদের সফলতার গল্প শুনব, জানব ওনাদের কঠিন পথটি কিভাবে ওনারা পাড়ি দিয়েছেন এবং ওনাদের কিছু দিক নির্দেশনা আমরা জেনে নিব। সো আজকে আমাদের স্টুডিওতে আছেন ভেরি ট্যালেন্টেড ভোকালিস্ট অফ রেরে ব্যান্ড। তিনি কণ্ঠের জাদুকর এবং দারুণ স্টেজ পারফর্মার। ওনার যে রং তুলি আছে সেটা সাহায্যে জীবন্ত করে তুলেন শিল্পের অনন্য সৌন্দর্য। জাতীয় মঞ্চ থেকে টিভি শো কোথায় তিনি আলো ছড়ান না। পরিচয় করিয়ে দিচ্ছি ওয়ারি নকরেট মারাক। দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য এবং স্বাগতম জানাচ্ছি। তোমাকেও ধন্যবাদ। দাদা, আপনার যে পেশার সাফল্য সেটা একটু শুনতে চাই। মূলত আমি নিজেকে সফল ব্যক্তি হিসাবে তো মনে করি না। সফল ব্যাপারটা তো এটা শুধু প্রসারী হইতেও পারে। আপনার কাছে সফলতার সংজ্ঞা কি? সফলতা ব্যাপারটা আসলে যার যার কাছে সেরকম হইতে হবে। যেমন আমি আমার লাইফে আমি মিউজিক করব বা পেন্টিং করব, এই ধরনের একটা ইচ্ছা ছিল। আমি সেগুলো করতে পারছি। সেই জায়গা থেকে আমি মনে করতে পারি যে আমি সফল হইতো বা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সফলতার ব্যাপারটা প্রক্রিয়া, যেটা হয়তো বা অনগোয়িং ব্যাপার হইতে পারে। এই জন্য আমি নিজেকে এখনো সফল মনে করতে পারি না। এই যে আপনার যে শিল্প চর্চা শুরু, সেটা কখন থেকে? এবং আমরা যেটা জানি আপনি খুব ভালো ছবি আঁকেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডও আর্ট রিলেটেড। আমি ছবি আঁকি মূলত ছোটবেলা থেকেই, যেমন প্রাইমারি স্কুল থেকেই ছবি আঁকা। কোথায় ছিল সেটা? গ্রামে, অবশ্যই প্রত্যন্ত অঞ্চলে। হ্যাঁ, ড্রয়িং ব্যাপারে আমার খুব ভালো ছিল, দখল ছিল। কিন্তু আসলে পেইন্টিং না, কিন্তু গ্রামে আর কোত্থেকে কালার সেন্সটা ছিল না তখন। যখন আমি হাই স্কুলে পড়াশোনা করলাম তখন হয়তো বা কালার ব্যাপারগুলো আয়ত্ত করতে পেরেছিলাম। কখন বুঝলেন যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন করব আর্টের উপরে এবং ঢাকায় আসা? আপনার গ্রামের বাড়ি বৃহত্তর ময়মনসিংহ। হ্যাঁ, বৃহত্তর ময়মনসিংহ থেকে। তো ওখান থেকে আপনি ঢাকায় আসলেন। ঢাকায় এসে কিভাবে ইউনিভার্সিটি চুজ করলেন, কার সাথে পরামর্শ করে আপনি এগিয়েছেন? ছাত্র জীবনে মূলত একটু ফাঁকিবাজ। পড়াশোনা বিষয়টা আমার ভালো লাগতো না। তো ছবি আঁকা ছাড়া তো আসলে ওই সময় আমি পারতাম না পড়াশোনা থেকে কিভাবে বাঁচা যায়। তো সেটা নিয়ে ভাবতে হচ্ছে দেখলাম যে ছবি আঁকা নিয়েও পড়াশোনা করা যায়। তখন ভাবলাম না, এখানে ভর্তি হলে হয়তো বা পড়াশোনা থেকে একটু বাঁচা যাবে, একাডেমিক্যালি পড়াশোনা থেকে। তো অনার্সে যখন পেইন্টিংয়ে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করতে গেলাম, দেখলাম যে সেইখানে নিয়েও থিওরি পড়াশোনা করা লাগে। এবার আমরা একটু জানতে চাই আপনার মিউজিক জার্নিটা। আমি যখন 2017 সালে ঢাকায় পড়াশোনা করতে আসি, তখন দেখলাম যে বিভিন্ন কনসার্টে যাইতাম। যাওয়ার পরে এই উপলব্ধিত হইল যে নিজের ভাষায় মিউজিক করার ব্যাপারটা। কারণ ওই সময় খুব খেয়াল করলাম যে নিজের ভাষায় আপনার যে মাতৃভাষা। হ্যাঁ, গারো ভাষায়। কারণ ওই সময় দেখলাম যে গারো ছেলে মেয়েরা নিজের ভাষায় গান শুনে না বা নিজের ভাষায় গানের চর্চাও করে না। এই উপলব্ধি থেকে মূলত আমার মিউজিকে আসা, যে একদিন নিজের একটা ব্যান্ড থাকবে, নিজ জাতির একটা ব্যান্ড থাকবে। তো 2009 সালে ডিসেম্বর মাসে আমরা সেটা ফর্ম করি, আমাদের ব্যান্ডটা রেরে ব্যান্ড নামে। আচ্ছা। এবং আমাদের মিউজিক বেশ অনেক দিন। হ্যাঁ, প্রায় মনে হয় 14-15 বছর। ব্যান্ডের মেম্বাররাও সবাই গারো সম্প্রদায়ের? হ্যাঁ, গারো সম্প্রদায়ের। এবং আমাদের
ওই সময় পুরনো মেম্বাররা তো আসলে এখন নাই, কারণ আমরা ব্যান্ডের ফিলোসফি আমাদের হচ্ছে সাংসারিক ফিলোসফির কারণে, এই মতাদর্শগত কারণে অনেকেই ব্যান্ড থেকে চলে গেছে। নতুন যারা আসছে তারাও মানে শুধু মিউজিকটা করে। আসলে আমরা তো শিকড়ের কথা বলি। আর সে ঘরটা কি? সাংসারিক আদি জীবন যাপন, আমাদের আদি বিশ্বাস, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের আদি বিশ্বাসটা ধরে রাখার জন্য, এবং গানের মাধ্যমে কিন্তু আমরা এগুলা বলি। আপনার যে গানের লিরিক্সগুলো কে লিখে এবং সুরগুলো কে দেয়? আমরা কিছু গান আমাদের ম্যাক্সিমাম গানই মৌলিক, কিন্তু আমরা সিগনেচার কিছু গানগুলো হচ্ছে আমাদের ফোক গানগুলো থেকে সংগ্রহ করা, কারণ আমাদের টাইটেল সংও কিন্তু ফোক। আচ্ছা, তাহলে কি আপনাদের এই সঙ্গীতটাকে বলা হয় যে ফোক ফোক মিউজিক? ফোক রক, ফোক মেটাল টাইপ আর কি আমাদের ইয়েটা, মানে ফোক ফিউশন বলা চলে। এই পর্যন্ত কয়টা গান আপনারা রিলিজ করেছেন? আমাদের মৌলিক এবং ফোক গান মিলিয়ে হচ্ছে 14টার মতো আমাদের গান আছে। সবচাইতে জনপ্রিয় যে গানটা সেটা কোনটা? সব থেকে জনপ্রিয় গান মনে হয় আমি আদিবাসী নামের একটা গান সম্প্রতি আমরা প্রকাশ করেছিলাম। আপনার যে ভোকালিস্ট অ্যান্ড পেইন্টিং, দুটার মধ্যে কোনটা বেশি প্রিয়, মানে কোনটা বেশি শান্তি দেয়? এইটা কম্পেয়ার করা আসলে যাবে না, কারণ হচ্ছে যখন আমি পেইন্টিং করতাম পেইন্টিংয়ে ডুবে যাইতাম, আর যখন গান করি গানের ব্যাপারটা তো একটা আবেগ থেকে আসতে হয়, বা গান লেখার ব্যাপারগুলো সেরকমই, কিন্তু দুইটা দুই রকম। জাতীয় মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা শুনতে চাই। আচ্ছা, জাতীয় আমরা তো গারো ব্যান্ড হিসাবে শুধু গারো গানই গাইতাম, ওই হিসাবে আমাদের বাংলা গান, এবং আমরা কিন্তু টিভি চ্যানেলে গিয়েও আমরা নিজের গান নিজের ভাষায় গান করেছিলাম। এই তো। কোনটা বেশি এনজয়েবল ছিল, টিভি শো আর জাতীয় মঞ্চ? টিভি শোটাও তো একরকম জাতীয় মঞ্চই, সেটা সারা বাংলাদেশের মানুষ তো দেখতেছে। কোনো দারুণ অভিজ্ঞতা আছে কি? অবশ্যই, টিভি চ্যানেলে শো করতে গেলে অনেক কিছু মেনটেন করা লাগে, যেমন হচ্ছে কোথাও ভুল হলে সেটা কিন্তু আর্কাইভে থেকে যাবে। স্টেজ পারফর্ম আর টিভি পারফর্ম কিন্তু এক না। স্টেজে ভুল করেও অনেক কিছু করা যায়, গান গাওয়া যায়, কিন্তু টিভি চ্যানেলে গিয়ে গান গেয়ে ভুল করলে সেটা রেকর্ডে থাকা যায়। চ্যালেঞ্জিংটা কোথায় এখানে? এই যে একটা মফস্বল শহর থেকে চলে আসা একজন আর্টিস্ট, টিভির সামনে যে ক্যামেরার সামনে গান করা, শুধু কথা বলা না, গান করা, পারফর্ম করা, মানে জড়তা কিভাবে কাটালেন? জড়তা কাটানোর ব্যাপারটা হচ্ছে আমাদের এক্স ভোকাল যখন ব্যান্ড ছেড়ে চলে গেছে, তখনই তো আমার ভোকাল হিসাবে আসতে হয়েছে, দায়িত্বটা ওই সময় তো জড়তা কেটে গেছে। মানে গান গাইতে হলে তো আমাকে এই জড়তা কাটিয়ে উঠতেই হয়। ফিউচার প্ল্যানিং কি? আচ্ছা, ফিউচার প্ল্যানিং সেটা কি মিউজিকে না আমার জীবনে? সব মিলিয়ে। আমি ফার্মিং করতে খুব পছন্দ করি, এবং এটাই আমার স্বপ্ন। আমি শহরে জীবন হইতে হবে এখন, কিন্তু ভবিষ্যতে আমি গ্রামে চলে যাব এবং আমি ফার্মার হব, ফার্মিং করব। আমি মাছ চাষ করতে পারি, পশু পাখি পালন করতে পারি, কৃষিকাজ পারি, এটাতে অন্যরকম একটা মজা। আপনারা যে ব্যান্ড করেন, এখন আমি যেটা দেখলাম আপনি থাকেন চট্টগ্রামে, বাকি ব্যান্ড মেম্বাররা ঢাকায় থাকে, কিভাবে লিড দেন, মানে কিভাবে আপনারা একত্র হয়ে মিউজিক করেন? আমি মনে করি যেটা আমাদের প্রতিবন্ধকতার কারণেই নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেদের কাছে। একটা মিউজিশিয়ান, গিটারিস্ট অথবা ড্রামার, সে যখন আর্টসেলের গান কভার করে তখন নিশ্চয়ই আর্টসেলের সাথে গিয়ে বাজায় না, মানে আর্টসেলের গান কভার করে নিজেই তো ইমপ্রুভ করে, মানে আর্টসেলের গান কভার করে স্টেজেও পারফর্ম করতেছে, কিন্তু নিজেদের গানের ইমপ্রুভমেন্ট কিভাবে আমরা করব? নিজেদের গান যেহেতু নিজেদের মতো করে বাসায় প্র্যাকটিস করা যায়, এবং সেটা যখন আমরা স্টেজ পারফর্ম করি বা শো করার
প্রিপারেশন নেই, তখন এক সপ্তাহ আগে থেকে আমরা একত্র হই, প্র্যাকটিস করি একসাথে। এই যে মিউজিক যখন বানান আপনারা, তখনও তো আপনাদের একত্র হওয়া প্রয়োজন হয়, যেমন লিরিক্স লেখা, কম্পোজ করা, সুর দেয়া, সেটা কিভাবে করেন? যেহেতু আমি মোটামুটি কয়েকটা ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারি, গিটার বাজাই, বেস টেকও মাঝে মধ্যে দিয়ে দেই, বাঁশি বাজাই বা ট্রেডিশনাল আরও ইনস্ট্রুমেন্ট, সেগুলো তো আমি নিজে বাজাইতে পারি। যার কারণে গান রেকর্ডিংয়ের ব্যাপারটা শুধু ড্রামস ছাড়া অন্য কিছু আমি নিজে টেক দিয়ে দিতে পারি। এবার র্যাপিড ফায়ারে যাব। আচ্ছা, প্রিয় গায়ককে? বাইরের কান্ট্রি হলে আমি আসলে স্পেসিফিক কোনো আর্টিস্টকে ফলো করি না, কিন্তু একটা সময় তো জন লেননের গান খুব শুনতাম। কোন সময়ে সবচাইতে ক্রিয়েটিভ আপনি, দিনে, দুপুরে, রাতে? অবভিয়াসলি রাত্রে, কারণ হচ্ছে তখন খুব মানে নিরিবিলি একটা পরিবেশ থাকে। আর বয়সের ক্ষেত্রে সম্ভবত আমি যেটা ফিল করলাম, যখন নতুন নতুন ব্যান্ড ফর্ম করছি তখন হচ্ছে প্রচুর গান বানানো, মানে কাজ, মিউজিক কম্পোজের ব্যাপারগুলো অনেকগুলো করতে পারছি। এখন তো এরকম হয় না, মানে গান বানানো বা গান তৈরি করা নিয়ে বসাই হয় না। গ্রাম নাকি শহর? গ্রাম অবশ্যই। গান না করলে কি করতেন? ওই যে আগেই তো বলে দিছি যে আমি ফার্মার হইতাম, ফার্মিং সেক্টরটা আমার খুব পছন্দের। কোন দেশে বা কোনো শহরে পারফর্ম করার ইচ্ছা? প্রথমত গারো ব্যান্ড হিসাবে অবশ্যই গারো হিলস, মেঘালয়া। অনেকবার যাওয়ার ইয়াও ছিল, কিন্তু ব্যান্ড মেম্বারদের কারণে বা ব্যান্ড মেম্বার ছিল না, যার কারণে যাওয়া হয় নাই সেখানে। তবে ইনভাইটেশন অনেকবার আমরা পেয়েছি। এই যে পথ চলা এবং এতগুলো মিউজিক করলেন, তারপরও আপনি ভাবছেন আপনি সফল না। কিন্তু আমরা দেখি আপনার আলো, আপনি শাইন করছেন এবং আপনাকে নানা রকম টিভি শোতে দেখি, স্টেজ পারফর্ম করতে দেখি। আমরা দেখি আপনি একজন সফল মানুষ। এবং অনেকেই আছে যারা গান করতে চায়, মিউজিক অ্যালবাম বের করতে চায়, এখনও স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছানোর। ওদের জন্য কি বলবেন? বিশেষভাবে যারা গান করে বা নতুন ব্যান্ড যারা করে, কাভার সঙ্গের পাশাপাশি কাভার সং হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই দরকার, এবং দর্শক শ্রোতাদের জন্যও কিন্তু একই বিষয়টা। যেমন আমি যখন স্টেজে উঠব তখন অবশ্যই আমার গান শুনতে হবে। মানে আমাকে যদি শিল্পী মনে করে তা আমার গান শুনবে না, আমাকে দিয়ে কেন আরেকজনের গান শোনার চেষ্টা করবে? এই জায়গা থেকে শিল্পী এবং শ্রোতা সবাই যদি নিজের মৌলিক ব্যাপারটা আশা করে, তখন কিন্তু সে সাইন করতে পারবে। আমি কিন্তু টিভি চ্যানেল থেকে শুরু করে বড় অনেক ধরনের স্টেজে পারফরমেন্স করেছি, কোনো দিনও তো আমি কাভার সং করি নাই। আমি নিজের গানটাই গাওয়ার চেষ্টা করেছি যে কোনো জায়গায়। এই যে গ্রামেও অনেক বাচ্চারা আছে যারা মিউজিক শিখতে চায়, মিউজিশিয়ান হতে চায়, সিঙ্গার হতে চায়, ওদেরকে কি বলবেন? শিল্পী বিষয়টা মনে হয় জন্মগতই, আমার যেটা উপলব্ধি আর কি। কারণ যার মধ্যে শিল্পসত্তা আছে সে বড় হয়ে শিল্পী হবেই। মানে আমার মধ্যে যদি শিল্পসত্তা না থাকে, আমি ছবি আঁকলেও সেটা হয়তো বা সাইন করতে পারবো না, অথবা গান বাজনা করলেও না। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ত থাকার পরেও আমাদের শোতে আসছেন, সময় দিয়েছেন। তোমাকেও ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, ওয়ারি নকরেট মারাক, যিনি অসম্ভব একজন গুণী মানুষ, উনি শুধু একজন গায়ক নন, একজন সত্যিকার অর্থে গল্পকারও। আমাদের শোটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, পরবর্তী শোতে কাকে আমাদের গেস্ট হিসেবে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ততদিনে ভালো থাকবেন, ভালো ভালো কাজ করে এবং ইতিবাচক চর্চা করে নিজেকে ব্যস্ত রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।